স্যার আমি এই চাকরিটা আর করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আর এই আমার লিভ অ্যাপ্লিকেশন। চাকরি করতে পারবে না মানে? স্যার ওই এটিএমে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়, ওখানে অনেক সমস্যা আছে। ওটা 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 একটা ভুতুরে এটিএম। প্রতিদিন রাত 3টায় একজন আসে। কাল তো আমাকে মেরেই ফেলতো, কিন্তু ঈশ্বরের অনেক কৃপা আমাকে রক্ষা করেছেন। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সবটা জানি। আপনি জানেন, তারপরেও আমাকে ওই এটিএমটিতে কাজ দিয়েছেন। গরিব বলে কি আমাদের জীবনের কোনো দাম নেই? দয়া করে ওই এটিএমটি এক্ষুনি বন্ধ করার ব্যবস্থা করুন। কি এটিএম বন্ধ করব? আর তুমি জানো ওই এটিএমটা বানানোর জন্য প্রমোটারকে কত টাকা দিতে হয়েছে? আর কাজ তো তোমাকে করতে হবেই, কারণ 6 মাসের এগ্রিমেন্ট আছে। 6 মাসের আগে তো তুমি কিছুতেই কাজ ছাড়তে পারো না। স্যার এমন করবেন না, আমার বাড়িতে আমার অসুস্থ মা আছেন। আমার কিছু হয়ে গেলে আমার মাকে কে দেখবে? দেখো, এখানে আমার কিছু করার নেই, তুমি এখন আসতে পারো। আর মনে রেখো, কাজে না গেলে কিন্তু আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। আর তুমি শিক্ষিত ছেলে, তুমি জানো এগ্রিমেন্ট থাকার পরেও কাজ না করলে তার সাথে কি হয়। সুরেশের চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসে। সে কিচ্ছু বুঝতে পারে না কি করবে। সুরেশ তার পিস্তুত দাদার কাছে যায়। কি বলছিস দাদা? তুই সব জানতিস, আর সবকিছু জানার পরেও আমাকে এই কাজটা দিলি? কি করব বল, তোর হাতে কোনো কাজ ছিল না। তোকে এইভাবে বসে থাকতে দেখে আমার এতটা খারাপ লাগতো, তাই ভাবলাম কাজটা পেলে হয়তো তোর উপকার হবে। কিন্তু আমি এখন কিভাবে ওইখানে কাজ করব তুই বল। আচ্ছা দাদা, তুই কি জানিস ওই মহিলাটি আসলে কে ছিল? কেন তার অতৃপ্ত আত্মা আজও সেখানে আসে? কারণ তাকে মেরে ফেলা হয়েছিল। কি মেরে ফেলা হয়েছে? মেরে ফেলেছিল। যেই জায়গাটায় ওই এটিএমটা রয়েছে ওইখানেই সেই মহিলার ঘর ছিল। ছোট্ট ছেলেকে নিয়ে সে সেখানে একাই থাকতো। শুনেছিলাম ওনার স্বামী অনেকদিন আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা যান। প্রমোটাররা বহুদিন ধরেই ওই বাড়িটা দখল করার ধান্দাতে ছিল, কিন্তু সে তার স্বামীর ভিটে ছাড়তে রাজি ছিল না। তারপর আর কি, প্রমোটারের দলবল একদিন রাতে ওই ঝুপড়িতে আগুন লাগিয়ে দিল। ব্যাস, এরপর সব শেষ। মার ছেলের মৃতদেহ সবার আড়ালে পুঁতে দিল ওই জঙ্গলের মাঝে। এভাবে দুটো প্রাণ কেড়ে নিল ওরা? হ্যাঁ, আর এখন ওই এটিএমে যারাই পা রাখে তাদেরকেই মেরে ফেলার চেষ্টা করে সেই অতৃপ্ত আত্মা। অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে ওদের সাথে। অন্যায় তো হয়েছেই, কিন্তু ওই প্রমোটারের বিরুদ্ধে কথা বলার সাহস কারণ নেই। জেনে শুনে তোকে এত বড় বিপদের মুখে এগিয়ে দেওয়া আমার ঠিক হয়নি। তা তুই চিন্তা করিস না, আজ থেকে 6 মাস প্রতিদিন রাতে আমি তোর সাথে থাকবো, তুই ভয় পাস না। সুরেশের কথায় তার পিস্তুত দাদাও সেই রাতে সেই এটিএমেই থাকল। রাত বাড়তে থাকল। সুরেশ আর তার দাদা এটিএমের ভিতরেই অপেক্ষা করতে লাগলো। রাত তখন 1টা। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। ভয়ে সুরেশের হাত পা আবার ঠান্ডা হয়ে উঠল। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। শুকনো গলায় তীক্ষ্ণ সুর নিয়েই সুরেশ বলে উঠল, কে 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 কে? আরে দরজাটা খুলুন, টাকা তুলবো তো। মানুষের গলার স্বর পেয়ে সুরেশের ধরে যেন প্রাণ ফিরে এলো। আরে এত ভয় পাচ্ছিস কেন? কেউ টাকা তুলতে এসেছে বোধ হয়। যা যা, দরজাটা খুলে দে। সুরেশ দরজাটা খুলে দিল। তিনজন শক্তপোক্ত মানুষ হাতে হকি স্টিক নিয়ে এটিএমের ভিতর চলে এলো। তারপর সুরেশকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল।
কে 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 আপনারা? দাদা দাদা আমাকে বাঁচা, দাদা আমাকে বাঁচা। তোর জীবনে অনেক কষ্ট, তাই না রে সুরেশ? জীবনে একটু শান্তি পাসনি, পাবি পাবি, এইবার ওপরে গিয়ে শান্তি পাবি। দাদা তুই এইসব কি বলছিস? চুপ, একদম চুপ। আর একটাও কথা বললে গলার নলিটা কেটে নদীতে ভাসিয়ে দেব। সুরেশ কিছু বুঝে ওঠার আগেই সেই তিনজন ছেলে মিলে সুরেশের দু হাত আর দু পা শক্ত করে বেঁধে ফেলল। সুরেশ চিৎকার করেও কিছু করতে পারল না। নিজেকে খুব নিঃস্ব মনে হতে লাগলো তার। না না, এ কি করছো তোমরা? এ কি করছো তোমরা? ছেড়ে দাও আমায়, ছাড়ো ছাড়ো বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি সেই প্রমোটার, আর এই এটিএমই হলো আমার ফাঁদ। প্রথমে গরিব ছেলেদের এখানে কাজ দিই, তারপর তাদের ভূতের ভয় দেখিয়ে কাবু করে ফেলি। ওটা সাজানো ভূত ছিল, কিন্তু সেটা কিভাবে সম্ভব? সুরেশের কাছে সবকিছু এলোমেলো হয়ে গেল। তার মানে সেদিন রাতে যা দেখেছে তার সবটা সাজানো? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? সুরেশ কিচ্ছু বুঝে উঠতে পারল না। হ্যাঁ, সাজানো সাজানো, সবটা সাজানো। লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা আসে আমার এই দুই হাতে। কিভাবে কিভাবে জানতে চাস? জানতে চাস কিভাবে? কিডনি পাচার করে। এখানে যারা কাজ করে তাদের দুটো কিডনি পাচার করে আমি লক্ষ লক্ষ টাকা আয় করি। আমাকে আমাকে ছেড়ে দে দাদা, আমাকে ছেড়ে দে। তোর জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বল? এতগুলো টাকা তো আর ছেড়ে দিতে পারি না। কিন্তু তুই চিন্তা করিস না, সবাইকে যতটা কষ্ট দিয়ে মারি তোকে আমি অতটাও কষ্ট দিয়ে মারবো না। যতই হোক তুই আমার ভাই। সুরেশ বুঝতে পারল মৃত্যু তার গলার সাথে ফাঁসের মতো আটকে পড়েছে। সুরেশের দাদা হকি স্টিক তুলল সুরেশকে মারার উদ্দেশ্যে। সুরেশের চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে এলো। সুরেশের দাদা সেই হকি স্টিক দিয়ে সুরেশের মাথায় মারতে যাবে, এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। কে কে ওখানে? একটা দমকা হাওয়াতে দরজাটা সপাটে খুলে গেল। একটা পচা গন্ধে চারিদিক গুমোট হয়ে এলো। সেই শিয়ালের ডাক, আর সাথে সেই উদ্ভট গন্ধ। সুরেশের বুঝতে বাকি রইল না সে এসেছে। সুরেশ দেখতে পেল সাদা শাড়ি পরে সেই মহিলাটাই মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কে? আরে কে? কি হলো? কথা বলছেন না কেন? কে কে আপনি? চারিদিকের পরিবেশটা ধীরে ধীরে আরো যেন ভয়ঙ্কর হয়ে উঠল। দরজা জানালাগুলো সপাটে বাড়ি খেতে লাগলো। ঠান্ডা বাতাস যেন সবাইকে কাঁপিয়ে দিল। সেই ভয়ঙ্কর বিভীষিকাময় মহিলা ধীরে ধীরে পিশাচিনীর রূপ নিল। কি ভেবেছিস আমার হাত থেকে বাঁচতে পারবি? আজ আমি আমার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। কে আপনি? আমি সেই মা যার ছেলেকে তুই খুন করেছিস। ছেলে? কোন ছেলে? আমি কাউকে চিনি না কাউকে। চলে যান এখান থেকে, চলে যান। চলে যেতে তো আমি আসিনি, তোকে শেষ করে দিতে এসেছি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কেন মেরেছিলিস আমার বিজয়কে? কি ক্ষতি করেছিল তোর? আমি বিজয়ের মা। আমার ছেলেটাকে তুই চাকরি দেওয়ার নাম করে খুন করেছিস। আমিও আমার ছেলের দুঃখে নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছি, কিন্তু আমার আত্মা এখনো শান্তি পায়নি শান্তি। আজ তোকে আমি নিজের হাতেই শাস্তি দেব, যাতে তুই আর কোনোদিনও মায়ের কোল থেকে তার সন্তানকে কোনোদিনও কেড়ে না নিতে পারিস।
ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। গল গল করে রক্ত পড়তে থাকলো সুরেশের দাদার মুখ থেকে। যন্ত্রণায় ছটফট করতে করতে চোখ দুটো তার কোঠর থেকে বেরিয়ে আসছে। এবার সেই বিভীষিকাময় দেহটি এগিয়ে আসে বাকি তিনজনের দিকে, আর তাদেরকেও এক এক করে গলা টিপে মেরে ফেলে। শান্তি, এতদিনে আমি শান্তি পেয়েছি। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, আর কখনো এখানে আসবি না, আসবি না। আজকের পর থেকে এই এটিএমে আমি আর আমার ছেলে থাকবো, আর কেউ থাকবে না, কেউ না। চলে যা, চলে যা। সুরেশ আর কোনো কিছু না ভেবে দৌড়ে সেই এটিএম থেকে বেরিয়ে যায়। আজও সেই রাতের কথা সুরেশ ভুলতে পারেনি। আর ওই ঘটনার পর এটিএমের দরজায় তালা পড়ে যায়। আজও যদি কোনো গাড়ি মধ্যরাতে সেই হাইরোডের পাশ দিয়ে যায়, তারা ওই এটিএমের ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পায়। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।